হুম আমরা সবাই সাধারণত ভাবি যে শূন্য থেকে শুরু করে তিল তিল করে নিজেকে গড়তে হয়। মানে ব্যাপারটা অনেকটা একটা সুবিশাল অট্টালিকা তৈরি করার মতো আর কি। বাইরের দুনিয়া থেকে জ্ঞান, দক্ষতা আর অভিজ্ঞতার ইট সুরকি জোগাড় করে এনে তবেই নিজেকে একটা সম্পূর্ণ রূপ দেওয়া সম্ভব। হ্যাঁ, এটা খুবই কমন একটা ধারণা। আমরা তো চারপাশ দেখে এটাই শিখি। রাইট। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি বিষয়টা এমন হয় যে আমাদের চূড়ান্ত সফল এবং নিখুঁত রূপটি ইতিমধ্যেই আমাদের ভেতরে বসে আছে। আম, আজকের এই গভীর আলোচনায় আমাদের হাতে রয়েছে নিজের ভাগ্যের ভাস্কর নামের একটি অসাধারণ উৎস উপাদান। চমৎকার একটি বিষয়। আর আমাদের আজকের মিশন হল এই লেখার একেবারে গভীরে প্রবেশ করে এটা বোঝা যে কিভাবে আমরা নতুন কিছু যোগ করার বদলে শুধু অপ্রয়োজনীয় জিনিসগুলো বিয়োগ করে আমাদের ভেতরে লুকিয়ে থাকা আসল সম্ভাবনাটাকে বাইরে আনতে পারি। এই যে বললেন বিয়োগ করার কথা, এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এটি আমাদের প্রচলিত চিন্তাধারার একেবারে বিপরীত একটা ধারণা। আমরা তো প্রায়শই ধরে নিই যে জন্মগতভাবে আমরা অসম্পূর্ণ। একদম তাই। চারপাশের সমাজ বলুন বা আধুনিক জীবনের এই ইঁদুর দৌড়, সবকিছুই আমাদের শেখায় যে বাইরের পৃথিবী থেকে নানা জিনিস সংগ্রহ করে নিজেদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। কিন্তু এই লেখাটি বলছে আমরা যে সম্ভাবনার খোঁজ সারা দুনিয়ায় পাগলের মতো করে বেড়াই, তা আসলে আমাদের ভেতরেই সুপ্ত অবস্থায় আছে। শুধু সেটাকে চিনে নেওয়ার বের করে আনার প্রক্রিয়াটাই আমাদের অজানা। আর ঠিক এই জায়গাটাতেই উৎস উপাদানের সেই চমৎকার রূপগল্পটি চলে আসে। গল্পটা একটা গ্রামের অত্যন্ত নামকরা একজন ভাস্করকে নিয়ে। সেই ভাস্করের বিশেষত্ব ছিল যে তিনি সাধারণ কুৎসিত এবং এবড়োখেবড়ো পাথর কেটে এত নিখুঁত আর জীবন্ত সব মূর্তি বানাতেন যা দেখে সবাই বিস্ময়ে হতবাক হয়ে যেত। জাদুকরী একটা ব্যাপার। হ্যাঁ, তো একদিন গ্রামের এক ব্যক্তি আর কৌতূহল ধরে রাখতে পারল না। সে সোজা ভাস্করের কাছে গিয়ে জিজ্ঞেস করেই বসল, আপনি এই সাধারণ প্রাণহীন পাথরের ভেতর থেকে এত সুন্দর মূর্তি কিভাবে বের করেন? আপনার এই সৃষ্টির পেছনের আসল রহস্যটা কি? ভাস্করের দেওয়া উত্তরটাই কিন্তু আমাদের আজকের এই পুরো আলোচনার মনস্তাত্ত্বিক ভিত্তি। তিনি খুব সাধারণ ভঙ্গিতে বলেছিলেন যে তিনি আসলে নতুন করে কোনো মূর্তি তৈরি করেন না। তাই তো, মূর্তিটা তো আগে থেকেই ছিল। একদম, ওই সুন্দর মূর্তিটা পাথরের ভেতরে আগে থেকেই ছিল। তিনি শুধু তার ছেনি আর হাতুড়ি দিয়ে পাথরটার অপ্রয়োজনীয় অংশগুলো ছেঁটে বাদ দিয়েছেন, যাতে ভেতরে লুকিয়ে থাকা আসল রূপটি বেরিয়ে আসতে পারে। হুম, এই উত্তরটা প্রথমবার পড়ার পর আমার চোখের সামনে একটা পুরনো ধুলো পড়া আয়নার দৃশ্য ভেসে উঠেছিল। ধরুন, অনেক দিন ধরে একটা পুরনো বাড়ির চিলেকোঠায় বিশাল একটা আয়না পড়ে আছে। আচ্ছা। তার উপর সময়ের সাথে সাথে ধুলোর এমন পুরো আস্তরণ জমেছে যে কেউ যদি সেই আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, সে নিজেকে দেখতে পাবে না, শুধু ধুলোর স্তরটাই দেখতে পাবে। এখন সেই আয়নায় নিজের চেহারা দেখার জন্য কিন্তু আয়নার উপরে নতুন করে কোনো ছবি আঁকার প্রয়োজন নেই। না, মোটেও না। একটা ভেজা কাপড় দিয়ে পরম যত্নে ধুলোটা মুছে ফেলা। কারণ প্রতিবিম্বটি তৈরি করার ক্ষমতা আয়নার আগে থেকেই আছে। আমাদের কাজ শুধু সেই বাধাটা সরিয়ে দেওয়া। আয়নারই উপমাটা ধরে যদি আমরা একটু এগোই, তাহলে মানুষের মনস্তত্ত্বের একটা খুব চমকপ্রদ দিক উন্মোচিত হয়। মানুষের মস্তিষ্ক বিবর্তনের কারণেই সবসময় অভাববোধ বা কি নেই সেটার দিকে ফোকাস করতে পছন্দ করে। হ্যাঁ, আমাদের নেগেটিভিটি বায়াস আর কি। রাইট, এটাকে সাইকোলজিতে নেগেটিভিটি বায়াসই বলে। আমরা আয়নার ধুলোটাকে দেখি, ভেতরের আয়নাটাকে নয়। আমরা ভাবি আমার তো ওই ডিগ্রিটা নেই, বা আমার তো ওর মতো কথা বলার জড়তাহীন স্কিলই নেই। হ্যাঁ, আমরা সবসময় নিজেদের অসম্পূর্ণ ভাবি। কিন্তু লেখার এই ভাস্করের গল্পটা আমাদের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ পাল্টে দেয়। এটা শেখায় যে মেধা বা জেতার ক্ষমতা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় না, বরং মনের উপর জমে থাকা ওই নেতিবাচকতার ধুলো বা পাথরের বাড়তি অংশগুলোকে ছেঁটে ফেলতে হয়। কিন্তু তো নিয়ে আমার একটা বেশ বড় খটকা লেগেছে, বুঝলেন? আমি বিষয়টা একটু চ্যালেঞ্জ করতে চাই। আমরা তো বাস্তব পৃথিবীতে বাস করি, আর ছোটবেলা থেকে সবসময় শুনে আসছি এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ক্রমাগত নতুন স্কিল শিখতে হবে। আপস্কিলিংয়ের কথা বলছেন তো? হ্যাঁ, এই যে আজকাল বলা হয় আপস্কিলিংয়ের কথা, নতুন নতুন সফটওয়্যার শেখা, ম্যানেজমেন্ট কোর্স করা, এগুলোর তো কোনো বিকল্প নেই। অথচ এই লেখায় বলা হচ্ছে যে সফল হওয়ার জন্য সবসময় নতুন কিছু শিখতে হয় না, বরং মনের ভেতর জমে থাকা পুরনো ভয় আর নেতিবাচকতা ছেঁটে ফেলতে হয়।
আচ্ছা, আপনার খটকাটা আমি বুঝতে পারছি। মানে এটা কি একটু বেশি আদর্শবাদী শোনায় না? ধরুন আমি যদি কোডিং না জানি, শুধু মনের ভয়ে দূর করলেই কি আমি একজন সফল প্রোগ্রামার হয়ে যাব? আপাত দৃষ্টিতে এটা একটা বড় স্ববিরোধিতা মনে হতে পারে বটে। তবে লেখক এখানে নতুন দক্ষতা অর্জনের বিষয়টিকে কিন্তু একেবারে বাতিল করছেন না। তিনি আসলে ক্রোম বা সিকোয়েন্সের কথা বলছেন। সিকোয়েন্স মানে কোনটা আগে আসবে সেটা। ঠিক, একটা মানসিক কাঠামো বা পাত্রের কথা ভাবা যাক। আমরা যে নতুন জ্ঞান বা স্কিল অর্জন করি, সেটা তো একটা নির্দিষ্ট মানসিক কাঠামোর ভেতরেই জমা হয়, তাই না? এখন সেই কাঠামোর ভেতরে যদি আগে থেকেই অলসতা, ব্যর্থ হওয়ার প্রবল ভয় বা আমাকে দিয়ে কিচ্ছু হবে না এমন সব নেতিবাচক চিন্তা বা অপ্রয়োজনীয় পাথর জমে থাকে, তবে নতুন শেখা স্কিলটা কোনো কাজেই আসবে না। ও আচ্ছা, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে দক্ষতা হচ্ছে একটা টুলের মতো, কিন্তু সেই টুলটা যে চালাবে তার হাত কাঁপলে ওই টুলের কোনো দাম নেই। একেবারে তাই। বাস্তব জীবনের একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। অনেকেই হয়তো পাবলিক স্পিকিং বা মানুষের সামনে কথা বলার জড়তা কাটানোর জন্য দামি দামি সব কোর্স করেন। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ শেখেন, গলার স্বর ওঠানামা করা শেখেন। রাইট, এগুলো হলো নতুন স্কিল বা ওই যে বললেন যোগ করা জ্ঞান। কিন্তু এত কিছু শেখার পরও স্টেজে উঠলে অনেকের পা কাঁপে, কথা গুলিয়ে ফেলেন। কেন বলুন তো? কারণ ভেতরে ভেতরে ভয় কাজ করে। একদম। কারণ তাদের অবচেতন মনে মানুষের বিচার বা জাজমেন্ট নিয়ে একটা গভীর ভয় কাজ করে। এই ভয়টাই হলো সেই পাথরের অপ্রয়োজনীয় অংশ। যতক্ষণ না সেই ব্যক্তি তার মন থেকে মানুষ কি ভাববে এই ভয়ের পাথরটা ছেঁটে ফেলছেন, ততক্ষণ এই পাবলিক স্পিকিংয়ের কোনো টেকনিকই তাকে সাহায্য করতে পারবে না। হুম, বুঝতে পারছি। তার মানে এই লেখাটি আসলে আমাদের সেই গভীরতম মনস্তাত্ত্বিক বাধাগুলোর দিকে আঙুল তুলছে, যেগুলো আমাদের আসল রূপটাকে ঢেকে রেখেছে। নতুন কিছু যোগ করার আগে নেতিবাচক পুরনো জিনিসগুলো বিয়োগ করাটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, সেটাই মূল কথা। যদি আমরা নিজেদের সেই নতুন জ্ঞান ধারণ করার উপযোগী নিখুঁত মূর্তি হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে বাইরের কোনো ডিগ্রি বা সার্টিফিকেটই আমাদের শেষ পর্যন্ত সফল করতে পারবে না। এবং এই বিয়োগ করার প্রক্রিয়া বা ছেঁটে ফেলার কাজটা কিন্তু মোটেও সহজ নয়। একটা পাথরকে মূর্তি বানাতে গেলে যেমন হাতুড়ি আর ছেনির শত শত আঘাত সহ্য করতে হয়, মানুষের মনস্তত্ত্ব থেকে পুরনো নেতিবাচক অভ্যাস দূর করতে গেলেও তেমনই এক তীব্র মানসিক ঘর্ষণের ভেতর দিয়ে যেতে হয়। আচ্ছা, এই আঘাত বা ঘর্ষণের বিষয়টা বাস্তবে ঠিক কেমন হতে পারে? কারণ ভাস্করের হাতুড়ির আঘাত তো আর রূপক ছাড়া কিছু নয়। প্রতিদিনের জীবনে এই আঘাত আসলে কি? প্রতিদিনের জীবনের আঘাত হলো সেই চরম অস্বস্তি যা আমরা কোনো পুরনো অভ্যাস ভাঙার সময় অনুভব করি। মানুষের মস্তিষ্ক সবসময় সবচেয়ে কম পরিশ্রমে কাজ করতে চায়। পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। ঠিক, ধরুন কারো লক্ষ্য হলো নিজের ফিটনেস ঠিক করা বা ভোরে উঠে কোনো সৃজনশীল কাজ করা। কিন্তু সকালে অ্যালার্ম বাজার পর বিছানা ছেড়ে ওঠার যে কষ্ট, অথবা সোফায় শুয়ে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার বদলে একটা কঠিন কাজের মুখোমুখি হওয়ার যে মানসিক ক্লান্তি, এগুলোই হলো সেই হাতুড়ি আর ছেনির আঘাত। ওয়াও! বিষয়টা এভাবে তো ভাবিনি কখনো। এই পরিবর্তনগুলো আমাদের স্নায়বিক বা নিউরোলজিক্যাল লেভেলে আক্ষরিক অর্থেই অস্বস্তি তৈরি করে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা কিন্তু অভাবনীয়। আমরা সাধারণ মানুষরা যখন কোনো ভালো অভ্যাস গড়ে তুলতে গিয়ে বা কোনো কাজে ফোকাস করতে গিয়ে কষ্ট পাই, আমরা ভাবি আমাদের বোধহয় কোনো সমস্যা আছে। হ্যাঁ, নিজেকেই দোষ দিই আমরা। আমরা ভাবি কাজটা এত কঠিন কেন? হয়তো আমি এটার যোগ্য নই বা আমার কপালটাই খারাপ। আমরা এই কষ্টটাকে একটা শাস্তি হিসেবে দেখি। হুম। কিন্তু ভাস্করের ওই দর্শন অনুযায়ী এই কষ্টগুলো তো কোনো শাস্তি নয়। না, একদমই না। এগুলো হলো আমাদের নিজেদের ভাস্কর্য গোড়ার সেই ছেনি হাতুড়ির আঘাত। প্রতিটি অস্বস্তিকর মুহূর্ত, প্রতিটি ছোট ছোট আত্মত্যাগের ঘটনা আসলে আমাদের বাইরের ওই অপ্রয়োজনীয় অলসতার আবরণটাকে ভেঙে দিচ্ছে। মনস্তত্ত্বের জায়গা থেকে দেখলে যখন কোনো কষ্টের পেছনে একটা পরিষ্কার অর্থ বা উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়, তখন মানুষের সেই কষ্ট সহ্য করার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। যখন কেউ বুঝতে পারে যে তার প্রতিদিনের এই ছোট ছোট সংগ্রামগুলো আসলে তাকে ভেতর থেকে নিখুঁত করে তুলছে, তখন আর সেই কষ্টটাকে অর্থহীন মনে হয় না। খুব সত্যি কথা। আর ঠিক এই কারণেই লেখাতে বলা হয়েছে নিজেকে দুর্বল ভাবা বন্ধ করতে। আচ্ছা, নিজেকে দুর্বল ভাবাটা কিভাবে একটা মানসিক বাধা হিসেবে কাজ করে একটু বুঝিয়ে বলবেন?
যখন কেউ নিজেকে ভেতরে ভেতরে অসম্পূর্ণ বা দুর্বল মনে করে তখন সে সবসময় বাইরের দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। সে ভাবে অন্য কেউ এসে তাকে উদ্ধার করবে বা কোনো একটা জাদুকরী সুযোগ তার জীবন বদলে দেবে। এটি মানুষের ভেতরে একটা ভিকটিম মেন্টালিটি বা নিজেকে পরিস্থিতির শিকার ভাবার প্রবণতা তৈরি করে। রাইট, নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। কিন্তু যখন এই উপলব্ধি আসে যে যা হওয়ার প্রয়োজন সেই মাস্টারপিস হওয়ার ক্ষমতা ইতিমধ্যেই নিজের ভেতরে আছে, তখন আর বাইরের পৃথিবী থেকে কোনো অনুমোদনের প্রয়োজন হয় না। তখন বোঝা যায় যে ভাগ্য বা বাইরের পরিস্থিতি নয়, বরং নিজের সঠিক প্রচেষ্টায় সেই ভেতরের ক্ষমতাকে বাইরে আনতে পারে। সত্যি, এটা কতটা ক্ষমতায়ন বা এমপাওয়ারিং একটা চিন্তা। আমরা বাইরের দুনিয়ার মুখাপেক্ষী না হয়ে নিজের ভেতরের জঞ্জাল পরিষ্কার করার দায়িত্ব নিচ্ছি। এবার লেখার একেবারে শেষ অংশের একটা অসাধারণ বার্তার দিকে নজর দেওয়া যাক। হ্যাঁ, বলুন। সেখানে বলা হয়েছে, আজকের দিনটি আপনার কাছে একটি নতুন পাথরের খণ্ড। আপনি আপনার মেধা আর পরিশ্রম দিয়ে একে একটি অসাধারণ মূর্তিতে রূপ দেবেন, নাকি অবহেলায় ফেলে রাখবেন, সেটি সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, এই শেষ অংশটি আমাদের এতক্ষণের সমস্ত দার্শনিক চিন্তাকে একটা বাস্তব এবং প্রাত্যহিক ফ্রেমে দাঁড় করায়। এটা মূলত ব্যক্তিগত দায়িত্ববোধ বা পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটির চূড়ান্ত রূপ। আমি এই জায়গাটা একটা অদ্ভুত মুক্তি খুঁজে পাচ্ছি, জানেন? কারণ এর অর্থ দাঁড়াচ্ছে, গতকাল পর্যন্ত আমরা আমাদের জীবনের পাথরটাকে কতটুকু অবহেলা করেছি, কতটা সময় নষ্ট করেছি বা ভয় পেয়ে পিছিয়ে গিয়েছি, তার কোনো প্রভাব আজকের পাথরের ওপর নেই। একদমই তাই। হয়তো গতকাল আমরা রাগ, হতাশা বা অলসতার বশবর্তী হয়ে আমাদের ভাস্কর্যের একটা হাত ভেঙে ফেলেছি, কিন্তু আজকের সকালে যখন আমাদের ঘুম ভাঙল, তখন আমাদের সামনে আবার একটি নতুন, আস্ত, নিখুঁত পাথরখণ্ড উপস্থিত। অতীত এখানে বর্তমানকে সংজ্ঞায়িত করছে না। এখানে এই রূপকটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা মানে একটা নতুন সুযোগ পাওয়া। সমাজে একটা খুব সাধারণ প্রবণতা হল নিজের বর্তমান অবস্থার জন্য অতীতকে বা চারপাশের পরিবেশকে দোষ দেওয়া। এই দোষারোপ করাটা খুব সহজ, কারণ এতে নিজের ঘাড়ে কোনো দায়িত্ব থাকে না। হ্যাঁ, এটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন। কিন্তু এই লেখা সেই সহজ রাস্তাটা বন্ধ করে দেয়। এটা স্পষ্ট করে দেয় যে প্রতিদিনের সিদ্ধান্তগুলো আমাদের নিজেদের। কিন্তু মানুষ তো ভুল করেই। আর এই যে প্রতিদিন একটু একটু করে পাথর কাটার কথা বলা হচ্ছে, এখানে তো অনেক ভুল হতে পারে, তাই না? তাহলে সাফল্য যে আসবেই, সেই নিশ্চয়তা কোথায়? লেখায় বলা হয়েছে, লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না, সাফল্য নিশ্চিত আসবেই। এটা কি শুধু মোটিভেশন দেওয়ার জন্য বলা? মোটেও শুধু মোটিভেশন নয়। এর বৈজ্ঞানিক এবং যৌক্তিক কারণ হল ধারাবাহিকতা বা কম্পাউন্ডিং এফেক্ট। মানুষের মনস্তত্ত্ব এবং অভ্যাস পরিবর্তনের বিজ্ঞান বলে, আপনি যদি প্রতিদিন একটু একটু করে ভেতরে সেই অপ্রয়োজনীয় অংশগুলো, যেমন সোশ্যাল মিডিয়া আসক্তি, প্রোক্রাস্টিনেশন বা হীনমন্যতা ছেঁটে ফেলতে থাকেন, তাহলে দীর্ঘমেয়াদে তার প্রভাব জ্যামিতিক হারে বাড়ে। প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন। হ্যাঁ, একদিনে হয়তো কোনো পরিবর্তন চোখে পড়বে না। প্রথম দিন হাতুড়ি দিয়ে পাথরে আঘাত করলে হয়তো শুধু একটু ধুলো উড়বে, কিন্তু যদি প্রতিদিন একই জায়গায় একই আগ্রহ নিয়ে আঘাত করা যায়, তবে একটা সময় পর বাইরের ওই শক্ত আবরণটা ভাঙতে বাধ্য। ভাগ্য আগে থেকে লেখা থাকে না, এটি প্রতিদিনের কাজের মাধ্যমে তিল তিল করে খোদাই করতে হয়। অসাধারণ একটি বাক্য। ভাগ্য লেখা থাকে না, খোদাই করতে হয়। তাহলে আমরা যদি আজকের এই পুরো আলোচনাটিকে একত্রিত করি, বিষয়টা ঠিক কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে, আমাদের প্রত্যেকের ভেতরেই একটা মাস্টারপিস বা অসাধারণ রূপ লুকিয়ে আছে। একদম। সেটাকে বাইরে আনার জন্য সবসময় চারপাশ থেকে নতুন নতুন জিনিস, ডিগ্রি বা মানুষের স্বীকৃতি কুড়িয়ে আনার দরকার নেই, বরং অলসতা, ভয় আর নেতিবাচকতার মতো যে অপ্রয়োজনীয় পাথরগুলো আমাদের আসল রূপকে ঢেকে রেখেছে, সেগুলোকে প্রতিদিন নির্দয়ভাবে ছেঁটে ফেলতে হবে। আর এই ছাঁটাইয়ের প্রক্রিয়াকে মেনে নিতে হবে। হ্যাঁ, যে মানসিক ঘর্ষণ বা পরিশ্রমের আঘাত আসবে, সেটাকে শাস্তি না ভেবে পরম ধৈর্যের সাথে গ্রহণ করতে হবে, কারণ সেটাই আমাদের নিখুঁত করছে। আর সব শেষে, গতকালের ব্যর্থতার কথা ভুলে গিয়ে আজকের এই নতুন দিনটাকে সম্পূর্ণ নিজের দায়িত্বে কাজে লাগাতে হবে। একদম সঠিক সারাংশ। আমরা যদি এই ভাস্করের দর্শনের চশমা দিয়ে নিজেদের জীবনকে দেখতে শুরু করি, তবে আমরা বুঝতে পারব যে আত্ম-উন্নয়ন বা সেলফ ইমপ্রুভমেন্ট মানে অন্য কারোর মতো হওয়া নয়। এটি হলো নিজেকে নিজেরই সবচাইতে নিখুঁত সংস্করণে পরিণত করা।
যে সংস্করণটি শুরু থেকে আমাদের ভেতরে ছিল। এটি সম্পূর্ণভাবে একটি আত্ম-আবিষ্কারের যাত্রা। ঠিক। তো আজকের এই গভীর আলোচনাটি শেষ করার আগে একটি অন্যরকম ভাবনা নিয়ে চিন্তা করা যাক। আমরা তো শুনলাম যে আমরা প্রত্যেকে আমাদের নিজেদের ভাগ্যের ভাস্কর, আর আমাদের সেরা রূপটি আগে থেকেই আমাদের ভেতরে আছে। হ্যাঁ, কিন্তু সেই যে অপ্রয়োজনীয় পাথরগুলো, মানে আমাদের ওই ভয়, আমাদের পুরনো অজুহাত, আমাদের ব্যর্থতা বা অলসতার টুকরোগুলো, যেগুলোকে আমরা প্রতিদিন ছেনি হাতুড়ি দিয়ে এত কষ্ট করে ছেঁটে ফেলছি, সেগুলোর আসলে কি হয়? সত্যি তো। কি হয় সেগুলোর? সেগুলো কি সত্যি শুধুই হারিয়ে যায় মহাকালের গর্ভে? নাকি সেই ছেঁটে ফেলা পাথরের টুকরোগুলো, সেই ব্যর্থতা আর ভয়ের অবশিষ্টাংশগুলো জমেই আমাদের পায়ের নিচে এমন একটি মজবুত ভিত্তি বা বেদি তৈরি করে, ঠিক যার ওপর সগর্বে দাঁড়িয়ে থাকে আমাদের চূড়ান্ত সফলতার মূর্তিটি, যা সবার চোখে ধরা পড়ে? দারুণ একটা প্রশ্ন। বিষয়টি সত্যিই ভেবে দেখার মতো।